ভোটের হাওয়া এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সংস্কৃতি কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক বাঁধন তালুকদার। জনাব বাঁধন তালুকদার, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেট প্রেজেন্টস ভোটের হাওয়ায়। আপনি একজন সংস্কৃতি কর্মী এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন নিশ্চিতে সেই সাথে প্রার্থীদের অনেক বড় একটি অভিযোগ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। এই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে কি ধরনের সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? সাথী, আপনাকে ধন্যবাদ এবং ডিবিসি চ্যানেলকেও ধন্যবাদ আমাকে সংযুক্ত করবার জন্য আপনাদের সাথে। আমরা একটু আগেই নির্বাচনে যারা ভোলায় প্রার্থী হয়েছেন তাদের কথা শুনছিলাম এবং আমাদের যারা ভোটাররা, বিশেষ করে আমাদের নারী ভোটারদের প্রত্যাশা তাদের কাছে কি সেগুলো তারা ব্যক্ত করছিলেন। আমাদের দেশে নির্বাচনগুলো যখন আসে তখন একদিকে যেমন উৎসবের আমেজ থাকে, তেমনি আবার নির্বাচনকে ঘিরে একটা অজানা আতঙ্ক মানুষের মধ্যে থাকে। তো সেই দিক থেকে ভোলাও তার ব্যতিক্রম নয়। ভোলার মানুষের মধ্যে যেমন উৎসব আমেজ রয়েছে, ভোট নিয়ে এখনো অনেকের মধ্যে সংশয় রয়েছে এবং প্রার্থিতার জটিলতা এতদিন ধরে ছিল। আপনারা জানেন আমাদের ভোলার, বিশেষ করে যদি আমি বলি, ভোলা সদর আসনে প্রাথমিকভাবে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল আলহাজ গোলাম নবী আলমগীর, তাকে আবার চূড়ান্ত পর্যায়ে এসে চূড়ান্ত মনোনয়নের জায়গায় সেখানে গিয়ে বিএনপি তার সম্ভাবনার শরিক দল বিজেপি কে সিটটি দেওয়া হয়েছে এবং বিজেপির যিনি প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তিনি এখন সেই দলের হয়ে নির্বাচন করবেন। এবং ভোলায় যেহেতু বিএনপির একটি ব্যাপক সংখ্যক ভোটার রয়েছে, বিএনপির ধানের শীষ প্রতীকের অনেক সমর্থক রয়েছে, তো আবার যেহেতু প্রাথমিকভাবে একজন প্রার্থী ছিলেন, তো ওই প্রার্থীর যারা সমর্থক তাদের মধ্যে কিছুটা মান অভিমান রয়েছে। তো পরে যিনি প্রার্থী হয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কতখানি সেই মান অভিমান ভাঙিয়ে ভোটারদেরকে কেন্দ্র পর্যন্ত তার পক্ষে নিয়ে যাবেন সেটি একটি দেখার বিষয়। এখানে উল্লেখ হচ্ছে যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ 2008 সালে তৎকালীন 4 দলীয় জোট থেকে ভোলা 1 আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং তিনি যেহেতু জাতীয় পর্যায়েও তার একটি চমৎকার উপস্থিতি রয়েছে, তার বলিষ্ঠ কণ্ঠ, তার বক্তব্য জনগণকে খুব দ্রুত আকৃষ্ট করতে পারে, সেদিক থেকে তিনি একটা ভালো অবস্থানেও রয়েছেন। জামায়াত ইসলামের কথা আপনারা একটু আগে শুনছিলেন। ভোলায় যদিও অতীতে কখনোই জামায়াত ইসলাম ভোলার কোনো আসন থেকে নির্বাচিত হননি, কিন্তু তারপরেও আজকের বাস্তবতায় জামায়াত ইসলাম অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তাদের সাংগঠনিক তৎপরতাও বেশ ভালো। ইসলামী আন্দোলন, যেহেতু আমাদের ইসলামী আন্দোলনের এখানে অনেক তাদের চরমনের পীর সাহেবের অনেক গুণমুগ্ধ লোক রয়েছেন, সেদিক থেকে ভোটার কতখানি আছেন সেটি হয়তো ভোটার বাক্সে যখন ভোট পড়বে। জনাব তালহা তালুকদার বাঁধন, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন। আপনি একটু আগে প্রার্থীদের কথা বলছিলেন যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের সম্ভাবনা কতটুকু আছে বলে আপনি মনে করছেন? আর সেই সাথে জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাজনৈতিক দলের যে প্রার্থী আছে তাদের কি করণীয় বলে আপনি মনে করেন? জি, আমার মনে হচ্ছে আমাদের যারা প্রার্থীরা যখন নির্বাচনগুলো আসেন তখন নির্বাচনে জনগণ যা বলে তার সাথে তারা মাথা নাড়িয়ে হা জানিয়ে দেন, অর্থাৎ আমি সব করে দেব। কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের না আছে সুচিন্তিত কোনো পরিকল্পনা, যেগুলো সামনে নিয়ে আসলে তারা ভবিষ্যতে কাজ করতে পারবেন। শুধু এখন যা প্রার্থীদের কাছে যে প্রত্যাশা থাকবে সব প্রত্যাশা হ্যাঁ হ্যাঁ বললে তো হবে না। আর আগামী নির্বাচনটি আসলে শুধু ভোলার জন্য নয়, সারা দেশেই আপনি জানেন যে তরুণ ভোটার মোট ভোটের প্রায় অর্ধেক এবং বিশেষ করে প্রথমবারের মতো যারা ভোট দিচ্ছেন এই সংখ্যাটিও অনেক। সারা দেশেরই ভোটের নিয়ন্ত্রণ করবে এই তরুণ ভোটাররা, সেদিক থেকে ভোলা ব্যতিক্রম নয়। প্রায় 1.5 লাখের মতো নতুন ভোটার রয়েছে ভোলা সদর আসনেও। আমার মনে হচ্ছে তাদের হাতেই থাকবে আগামীর এই নিয়ন্ত্রণ, কাদেরকে তারা নিয়ে আসতে যাচ্ছেন। আমাদের যে স্থানীয় কিছু সমস্যাও রয়েছে, আপনি জানেন ভোলা বাংলাদেশের একমাত্র জেলা যেটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। আমরা নদী বেষ্টিত একটি জেলা। এই জেলার মানুষের দীর্ঘদিনের একটি চাওয়া হচ্ছে আমাদেরকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করতে হবে একটি সেতুর মধ্য দিয়ে, এবং এই আন্দোলন বেশ কয়েক বছর ধরে। জি জনাব তালহা তালুকদার, আমি আপনার কথা স্পষ্টভাবে বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।